হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা বঙ্গানুবাদের ক্লাস নিয়ে এসেছি। তো আজকে থাকছে WBPSC ক্লার্কশিপ মেন্স এক্সামের বঙ্গানুবাদ, অর্থাৎ PYQ আমি নিয়ে এসেছি। আজকের ক্লাসে 2005 এবং 2004 আমরা করব। তো দেখো, এই যে ইংলিশ টু বাংলা, এই বঙ্গানুবাদটা 2005-এ যেটা এসেছিল সেটা একটা প্যাসেজ হিসাবে এসেছিল, কিন্তু আমি একটু বোঝার সুবিধার জন্য লাইন আকারে করে নিয়ে এসেছি। প্রথমেই বলি যে বঙ্গানুবাদ অর্থাৎ ভাবের একটা অনুবাদ করতে হবে। সেটা কীরকম, যে একটা লাইন তোমাকে দিল, সেই লাইনটা যে অক্ষরে অক্ষরে তোমাকে মিলিয়ে বাংলা লিখতে হবে সেরকম নয়। তোমাকে লাইনটা দিল, সেই লাইনটার তোমার যে ভাবটা অনুবাদ করছে, যে ভাবটা প্রকাশ করছে, সেই ভাবটা নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তো দেখো কিভাবে লিখেছি আমি। গান্ধী ওয়াজ এ ন্যাশনালিস্ট। হি লাভড ইন্ডিয়া, বাট হি ওয়াজ নো ইন্ডোম্যানিয়াক। হি সেইড হি উড নট হার্ট ইংল্যান্ড টু হেল্প ইন্ডিয়া। তো এটা প্রথম দিকে ছিল। তো এটাকে আমি কিভাবে লিখেছি দেখো। গান্ধীজি একজন জাতীয়তাবাদী ছিলেন। তিনি ভারতে ভালোবাসতেন, মানে তিনি ভারতকে ভালোবাসতেন, কিন্তু ভারত ব্যতিগ্রস্ত ছিলেন না। তিনি বলেছিলেন যে ভারতকে সাহায্য করতে গিয়ে ইংল্যান্ডকে আঘাত করবেন না। এই যে ন্যাশনালিস্ট মানে হলো জাতীয়তাবাদী, অর্থাৎ স্বদেশ প্রেম। তো তিনি একজন স্বদেশপ্রেমী তো ছিলেন বটেই, কিন্তু এখানে আমি একটু ভাষাটা, এখানে তোমরা লিখতে পারতে যে গান্ধীজি একজন স্বদেশপ্রেমী ছিলেন, কিন্তু তার বদলে আমি এখানে জাতীয়তাবাদী লিখেছি। তোমরা ইচ্ছে করলে স্বদেশীবাদী লিখতে পারো। তারপরে দেখো, এই যে এখানে রয়েছে ইন্ডোম্যানিয়াক। ম্যানিক মানে হলো পাগল, মানে কোনো কিছু নিয়ে খুব বেশি মাতামাতি করা। তো তো এখানে আমি ওরকম লিখিনি, এখানে লিখেছি আমি ভারত ব্যতিগ্রস্ত। কথাটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে লিখেছি। তো এটা ছিল প্রথমটুকু। তারপরে দেখো রয়েছে অল দ্য ইয়ার্স হি ফট ব্রিটিশ বোর racial discrimination in South Africa and British imperialism in India. He never despised or reviled the enemy. He wanted to understand them. তো এখানে দুটো লাইন রয়েছে, তো দুটো লাইনকে আমি লিখেছি দেখো। বছরের পর বছর তিনি দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ বুয়োর জাতি বৈষম্য এবং ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। তিনি কখনো শত্রুকে ঘৃণা করেননি বা তাদের উপরে প্রতিহিংসা পরায়ণ হননি। তিনি তাদের বুঝতে চাইতেন। তো দেখো, এই যে অল দ্য ইয়ার্স, সারা বছর হতে পারতো, কিন্তু আমি এখানে লিখিনি, আমি এখানে লিখেছি বছরের পর বছর। তারপর এই যে র্যাশিয়াল, তো এখানে র্যাশিয়াল মানে হলো জাতিগত, আর ডিসক্রিমিনেশন মানে হলো বৈষম্য, ইম্পেরিয়ালিজম মানে হলো সাম্রাজ্যবাদী বা সমাজতন্ত্র। তারপরে দেখো ডিসপাইজড, এটা মানে হলো তুচ্ছ, অবজ্ঞা করা, মানে কাউকে ঘৃণা করা। রিভাইল্ড মানেও হলো অপমান করা। তো পুরো ব্যাপারটাকে আমি একটু গুছিয়ে এখানে লেখার চেষ্টা করেছি। তারপরে দেখো, তারপরের লাইনে আমি কি লিখেছি। দ্য ব্রিটিশ ইন ইন্ডিয়া ওয়্যার ভিকটিমস অফ দেয়ার পাস্ট অ্যান্ড দেয়ার কাস্ট সিস্টেম। ইন লিবার্টিং ইন্ডিয়া গান্ধী thought he was also freeing in England for a new future. ভারতে ব্রিটিশরা তাদের অতীত কৃতকর্ম এবং তাদের বৈষম্যমূলক জাতিভেদ প্রথার জন্যই অপরাধী হয়ে উঠেছিল। ভারতকে স্বাধীন করার পাশাপাশি গান্ধীজি ভেবেছিলেন ইংল্যান্ডকে তাদের নতুন ভবিষ্যতের পথ উন্মুক্ত করে দেবেন।
এখানে ভিকটিম মানে শিকার, কিন্তু এই শিকারটা যদি আমি এখানে লিখতাম তাহলে তার কোনো মানে হতো না, ওই জন্য আমি এখানে একটু অন্যরকমভাবেই লিখেছি। তারপর লিবার্টিং, এই লিবার্টিং মানে হলো মুক্তি বা মুক্ত করে দেওয়া, যেটা ওই ইন্ডিপেন্ডেন্ট, লিবার্টি, ফ্রিডম এগুলো সব সিনোনিমস। তো এখানে আমি লিবার্টি, এখানে উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারটাকে বলেছি, যে স্বাধীন করে দেওয়ার, যে ভারতকে স্বাধীন করার পাশাপাশি। ঠিক আছে, তো তারপরে দেখো তারপরের লাইনটা কি রয়েছে, when at where Gandhi remembered he would have to live with the enemy after the fighting was done। যখন যুদ্ধ চলছে তখনই গান্ধীজি ভেবে রেখেছিলেন যে যুদ্ধ শেষ হয়ে গেলেও তিনি শত্রুদের সঙ্গেই বসবাস করবেন। তো এই যে এনিমি, এনিমা মানে শত্রু। তার পরের লাইনটা কি লিখেছি দেখো, হি ফট অ্যাকর্ডিংলি, হি ফট অ্যাকর্ডিংলি, সেইভাবেই তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। তো এইটুকু। তারপরে আরেকটু আছে দেখো, শেষ লাইনটা কি রয়েছে দেখো, হি ম্যানেজ টু লিড হিজ পিপল এগেনস্ট ইংল্যান্ড উইদাউট অ্যালাউইং দেম টু হেট। গান্ধীজি তার অনুগামীদের এই শিক্ষা দিতে সক্ষম হয়েছিলেন যে ইংল্যান্ডের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেলেও তাদের যেন ঘৃণা করা না হয়। তো এইটা ছিল প্যাসেজটা। এবার আমরা 2004 সালের বঙ্গানুবাদটা দেখব। এটাও একটা প্যাসেজ আকারে ছিল, এটাকেও আমি লাইন করে নিয়ে এসেছি বোঝার সুবিধার জন্য। দেখো, আমরা যে আলিবাবা 40 চোরের গল্পটা পড়েছিলাম বা গল্পটা শুনেছিলাম, সেই গল্পটারই কিছুটা অংশ এখানে তুলে দিয়েছে। দেখো, আলিবাবা হ্যাড হেয়ার্ড অ্যান্ড সিন অল দ্যাট দ্য রবার্স হ্যাড সেইড অ্যান্ড ডান। তা দস্যুরা যা বলা বলি করেছিল আলিবাবা তা সবই শুনতে পেল। যে এইখানে যদি আমি পুরো লাইন টু লাইন যা বলেছে তাই যদি করতাম তাহলে শুনতে ভালো লাগতো না, ওই জন্য আমি সবগুলোকে বুঝে নিয়ে একটু নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি। তারপরের লাইনে দেখো কি রয়েছে, সো ওয়েন দ্য রবার্স লেফট হি কেম ডাউন ফ্রম দ্য ট্রি, মেড হিজ ওয়ে থ্রু দ্য বুশেস to the mouth of the cave and uttered like the robber's chief, open sesame। তো এখানে দেখো এই যে বুশেস, এই বুশেস মানে হলো ঝোপঝাড়, আর কেভ মানে গুহা, আটার মানে কোনো কিছু বলা, প্রোনাউন্স করা মানে উচ্চারণ করা বা বলা। ঠিক আছে, তারপরে তাহলে দেখো বাংলাটা আমি কীরকম লিখেছি, যখন তারা বিদায় নিল সে গাছ থেকে নেমে এসে ঝোপঝাড়ের মধ্য দিয়ে গুহার প্রধান দরজার সামনে এসে উপস্থিত হলো। দস্যু সর্দারের মতোই বলে উঠল, খুল যা সিমসিম। তো এটাকে এইভাবে লিখেছি। তারপরে দেখো কি রয়েছে, তারপরে এসছিল যে অ্যাট ওয়ান্স দ্য ডোর ফ্লাং ওপেন, আলিবাবা গট দ্য সারপ্রাইজ of his life when he saw a large cavern where there were rich bales of silk and fine carpets and heaps of gems, jewels, gold and silver। তো এই যে ফ্লাং ওপেন মানে কি, যে সরে যাওয়া কোনো কিছু। তারপরে কার্ভেন মানে হলো গুহা বা সুড়ঙ্গ, বেল মানে বস্তা, আর হিপ মানে কোনো কিছু একসঙ্গে করা বা জড়ো থাকা বা স্তূপ বলতে পারো। তো দেখো এখানে এটার মানেটা আমি কিভাবে লিখেছি, ফটক সরে যেতেই আলিবাবা তার জীবনের সবচেয়ে বড় বিস্ময় প্রত্যক্ষ করল। সে দেখল রাশি রাশি রেশমি সূক্ষ্ম কার্পেট, সোনা, রূপা ও অতি মূল্যবান ধনরত্নে মোড়া গুহার অভ্যন্তর। তো যে হিপস অফ জেমস, তো এখানটায় এই যে কি বলে এটাকে, এই যে বেলস অফ সিল্ক, তো এখানে আমি লিখেছি যে বেলস মানে বস্তা, বস্তা সিল্ক শুনতে ভালো লাগে না, ওই জন্য এখানে লিখেছি রাশি রাশি রেশমি সূক্ষ্ম কার্পেট। তারপরে দেখো শেষ লাইনটাতে কি রয়েছে, আলিবাবা entered into the cave and as soon as he did so
দ্য ডোর শাট বাই ইটসেলফ। আলিবাবা গুহার মধ্যে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে গুহার দরজাটা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। তো এটা ছিল 2005 এবং 2004-এর বঙ্গানুবাদ। তোমাদের কেমন লাগলো বঙ্গানুবাদ আমাকে জানিও। এরপরে আমি পরপর কিছু PYQ দেব, সেটা সারমর্মর উপরেও থাকবে, প্রেসির উপরেও থাকবে এবং ট্রান্সলেশনের উপরেই থাকবে। তো তোমরা ফলো করতে থাকো, সঙ্গে থাকো, সহজে শেখা চ্যানেলকে ফলো করো, নিজেরা প্রিপারেশান নাও, পড়তে থাকো আর সবসময় পজিটিভ থাকো। থ্যাংক ইউ।